নমস্কার। গল্পের আঙিনায় আমার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আনন্দে আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়। আজকে শুনব দ্বিতীয় পর্ব। পরদিন সকাল 8টায় ফোন করলাম কাজলকে। তিস্তা? তিনি আমার এখানে। ভালো আছেন? বলছেন মাথা ঠিক ছিল না, তাই আপনাকে অপমান করেছেন, মাফ চেয়ে নেবেন। দাও ওকে, কথা বলি। পরে। ঘুমাচ্ছেন? শোনো, পুলিশ ওর সঙ্গে কথা বলবে। ওকে বুঝিয়ে বলো তিনি যেন ভুলেও সুপার মোকাম্মেল সম্পর্কে কিচ্ছু না বলেন। নামটা পর্যন্ত উচ্চারণ করা চলবে না। বলবেন হাই স্কুল বিল্ডিংয়ের ঠিকাদারি নিয়ে কাজ করছিলেন ওর স্বামী। এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না সমীর ভাই, তিস্তাপাকে আগেই সব বুঝিয়ে রেখেছি আমি। দ্যাটস আ ডিয়ার গার্ল। রাখি সমীর ভাই। এরপর আমি সাদিক মাহমুদকে ফোন করলাম। কাল রাতে কি ঘটেছে জানালাম তাকে। নিজের সন্দেহের কথাও বললাম। সিটি কর্পোরেশন হাই স্কুল ঠিকাদারি নিয়ে কাজ করছিলেন বলেই হয়তো জহুরকে এভাবে মারধর করা হয়েছে। এক মুহূর্ত চুপ করে থাকার পর ভারী গলায় বস জানতে চাইলেন কোথায় তিনি। সিটি হসপিটালে। ঠিক আছে সমীর, তাঁর অবস্থা সম্পর্কে রিপোর্ট চাইব আমি। তার স্ত্রীকে জানান সব দায়িত্ব আমি নিচ্ছি। সব দায়িত্ব মানে সব দায়িত্ব। গতকাল থেকে তার বেতন দ্বিগুণ হয়ে গেছে। সৈয়দ বদরুল নির্বাচিত মেয়র নন, দায়িত্বপ্রাপ্ত মেয়র। আপাতত তাকে দিয়ে ঠেকার কাজ চালানো হচ্ছে। আমিও দেখে নেব। কত বড় লাট সাহেব তিনি। আপনারা লাগুন তার পেছনে, বুঝেছেন? হ্যাঁ, বুঝবো না কেন, বুঝেছি বই কি। কিন্তু ফায়ারিং লাইনে তো আর সাদিক মাহমুদ নেই। এরপর হয়তো আমার পালা। আমারও পাঁজরের হাড় গুঁড়ো হতে পারে। জি মাহমুদ ভাই, বুঝেছি। আপনার কি ওর স্ত্রীর সঙ্গে দুটো কথা বলার সময় হবে? কথা বলার সময় হবে মানে? আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি সরাসরি সিটি হসপিটালে। আমাদের গ্যাংটা ওদেরকে ভালোই কামড় দিচ্ছে, তাই না? তাই তো মনে হচ্ছে। সুপার মোকাম্মেলের কথা ভাবছি। চালিয়ে যান সমীর, বলে লাইন কেটে দিলেন তিনি। এক কাপ কফি বানিয়ে খেলাম। তারপর অফিসে যাবার পথে তাহমিনা খানের বাড়িতে ঢুকলাম। তার মা আমাকে দেখে এক হাত লম্বা ঘুমটা টেনে বললেন, ডয়ারিংয়ে বসেন, মিনারে ডাইকা দিতাসি। হ্যালো সমীর, ড্রয়িং রুমে ঢুকে বললেন তাহমিনা। নির্যাতিতা নারী এখনো ঘুমাচ্ছে। কেমন আছে ও? চোখের চারপাশে কালো দাগ ফুটে আছে। কারণটা বলেছে? মাথা ঝাঁকালেন তাহমিনা। কিছু মেয়ে এরকম বোকামি করে। 1.5 লাখ টাকার বোকামি করা কি ঠিক? ইট ডিপেন্ডস। তুমি বিখ্যাত, তোমার জন্য 1.5 লাখ। আমি নোবডি, আমার জন্য 20,000। কি করে বুঝলেন রাহাত যতন আপনার আরও ছবি নিজের কাছে রেখে দেয়নি? রাহাত যতন খদ্দেরদের অকাত বোঝে। দরজার কাছে থেমে জিজ্ঞেস করলাম, আর কোনো স্বামী পে করছে? কাঁধ ঝাঁকালেন তাহমিনা। কি করে বলবো,
তবে আর সব স্বামীরা তাদের বউকে ধরে পেটাচ্ছে না। তাদের জন্যে আমার করুণা হচ্ছে বলে বেরিয়ে এলাম। ভাবছি রাহাত যতনের সঙ্গে তাহলে দর কষা যায়, অন্তত চেষ্টা করে দেখতে দোষ কি, যদি কিছু কমে। ব্যাংকের নিতাইবাবু আমাকে জানালেন খুব বেশি হলে 50,000 টাকা ওভারড্রাফট দিতে পারবেন তিনি। অগত্যা সেটা নিতেই রাজি হলাম আমি। টাকাটা নেওয়ার সময় ভাবলাম তাঁর স্ত্রীও বিস্ময় বিপণীতে শপিং করেন কিনা, করলে তিনিও চুরি করেন কিনা। অফিসে এসে কাজ করছি না, শুধু ভাবছি কাদেরুল কায়েসি এখন আমার একমাত্র ভরসা। ওখানে ব্যর্থ হলে সুমন গাজীর কাছে গিয়ে সুদে টাকা চাইতে হবে। কাদেরুল কায়েসের কথাই বারবার ভাবছি। দিনের প্রথম ফোনটা তিনিই করলেন। কাল রাতে জানালা ভেঙে কেউ আমার অফিসে ঢুকেছিল, 10টা ফাইল চুরি গেছে। কম্পিউটারে তো ছিলই, সিডি আর পেন ড্রাইভেও কপি করা ছিল, সব নিয়ে গেছে। ওগুলোর মধ্যে রাহাত যতনের ফাইলটাও আছে। আমার শরীর একটু একটু কাঁপছে। ওই ফাইলে কি ছিল মনে করতে পারেন? শুনুন, এখানে আমাদের 50,000 কনফিডেন্সিয়াল ফাইল আছে। হাসান আরিফ 8 মাস আগে রাহাত যতনের ফাইল তৈরি করেছিলেন। গত মাসে চাকরি ছেড়ে চলে গেছেন তিনি। কোনো ফাইল তখনই আমি পড়ি যখন পড়ার দরকার হয়। গলার স্বর কেমন ভাঙা ভাঙা। কাদেরুল কায়েস কি মিথ্যে কথা বলছেন আমাকে? আরিফ এখন কোথায়? তা কি করে বলবো। রাহাত যতন সম্পর্কে এত আগ্রহ কেন? সে কি গুরুত্বপূর্ণ কেউ? চুরির ব্যাপারটা পুলিশকে রিপোর্ট করা হয়েছে? গলা ছেড়ে হেসে উঠলেন সাবেক পুলিশ কর্মকর্তা। কি লাভ? চুরি যাওয়া ফাইলগুলো গুরুত্বপূর্ণও নয়। তাহলে চুরি হবে কেন? নীরবতা অটুট থাকলো অনেকক্ষণ। তারপর তিনি বললেন, মিস্টার মাহমুদকে জানিয়েছি আমি, তিনি চেপে যেতে বলেছেন পুলিশকে যেন দূরে রাখা হয়। আমার প্রশ্নের উত্তর দেওয়া হলো না। আপনি 10টা ফাইল হারিয়েছেন, তার মধ্যে অন্তত একটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে বাধ্য। কাজের চাপে দম বন্ধ হওয়ার অবস্থা সমীর সাহেব। আপনার যদি এতই কৌতূহল, মিস্টার মাহমুদের সঙ্গে কথা বলছেন না কেন? ফোন বন্ধ করে কয়েক মিনিট চিন্তা করলাম। তারপর কাদেরুল কায়েসের নম্বরেই ডায়াল করলাম। একটা মেয়ে বলল, A+ ডিটেকটিভ এজেন্সি। অ্যাডভোকেট সামাদ বলছি। আমরা জেনেছি হাসান আরিফ আপনাদের ওখানে কাজ করেছেন। একটা হেবানামায় তাকে কিছু সম্পত্তি দেওয়া হয়েছে, তার ঠিকানাটা দেবেন? মেয়েটি ইতস্তত করল না। আপনি ভুল করছেন, ওই নামে কোনো লোক এখানে কখনো কাজ করেনি। এখন আমি নিশ্চিতভাবে জানি কাদেরুল কায়েস আমাকে মিথ্যে কথা বলেছেন। দরজায় নক করে আমার অপর রিসার্চার মিশা সরওয়ার ভেতরে ঢুকলেন। ভার্সিটিতে বক্সার ছিলেন, গায়ের রং কালো। জহুর ভাইকে দেখে এলাম। কি কাণ্ড বলুন তো সমীর ভাই, আপনার কি ধারণা কে দায়ী? বসুন। কাদেরুল কায়েস এখন আর আমার পক্ষে নন। এই ধাক্কাটা এখনও আমি কাটিয়ে উঠতে পারিনি। আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তার স্ত্রী দিলারাও বিস্ময় বিপণী থেকে চুরি করেছিল কিনা। আপনি তো জহুর হোসেনকে চেনেন, সব গোপন করে রাখে। আমার ধারণা এর পেছনে সৈয়দ বদরুলের হাত আছে। সৈয়দ বদরুলের সই করা চুক্তিপত্রের ফটোকপি জোগাড়ের চেষ্টায় ছিলেন জহুর ভাই। আমারও সোর্স আছে।
ওটা এখন আমি জোগাড় করব। আমি ভাবছি নিজেদের পিঠ বাঁচাবো কিভাবে। আমার বা আপনারও জহুরের মতো অবস্থা হতে পারে, তাই না? দরকার পুলিশ প্রোটেকশন। কিন্তু সুপার মোকাম্মেলের ওপর লেখাটা ছাপা হলে তা আমরা পাবো না। পুলিশ প্রোটেকশন? ঘাড় ডলছেন মিশা সরওয়ার। তারা কিভাবে প্রোটেক্ট করবে? তারা আমাদেরকে পিস্তলের লাইসেন্স দিতে পারে। মাহমুদ ভাই সে ব্যবস্থা করতে পারেন। দাঁত বের করে হাসলেন মিশা। আমার পিস্তল লাগবে না সমীর ভাই, আপনার লাগলে চেয়ে নিন। আমি সৈয়দ বদরুলের পেছনে লাগতে যাচ্ছি, যোগাযোগ রাখব। বুঝতে পারছি, মাথা থেকে চাপ কমানো দরকার। এক মুহূর্ত ইতস্তত করে মাহমুদ ভাইয়ের সেক্রেটারিকে ফোন করলাম। বসের সঙ্গে কথা বলা যাবে? আমি আসতে চাই। লাইনে থাকুন বলে 10 সেকেন্ডের বিরতি নিলেন মহিলা। এখনই যদি চলে আসতে পারেন তো আসুন, স্যার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাবেন। সতর্কতার সঙ্গে শব্দ বাছাই করে সাদিক মাহমুদকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, আমার ধারণা জহুর হোসেনের ওপর হামলার পেছনে সৈয়দ বদরুল দায়ী। অভিযোগ করা হয় এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঝোঁক আছে তার। এরকম পরিস্থিতিতে সুপার মোকাম্মেলের ওপর লেখাটা ছাপা উচিত হবে না আমাদের। উপসংহার টানলাম এই বলে, ওটা ছাপা হলে আমরা আর পুলিশের সাহায্য পাব না। এই মুহূর্তে পুলিশের সাহায্য দরকার আমাদের। যদি জানতে চাই হামলার জন্য কে দায়ী। মাহমুদ ভাই, এরকম হামলা আরও হতে পারে। আমি তো আর হাসপাতালের বিছানা থেকে আপনার পত্রিকা বের করতে পারবো না। আমার আর মিশার জন্য পিস্তলের পারমিট চাই আমি। আমার ভয় এটা একটা যুদ্ধ হয়ে উঠতে পারে। এটা মোকাম্মেলের এলাকা, তিনি সহযোগিতা না করলে আমরা বিপদে পড়তে পারি। ভ্রুর ভেতর থেকে খুঁটিয়ে আমাকে দেখছেন সাদিক মাহমুদ। মোকাম্মেল আর্টিকেলের পরিবর্তে কিছু দিতে পারবেন? খুব পারবো, প্রচুর আর্টিকেল রেডি করা আছে। সরকার বাজারে যে নতুন বার্থ পিল ছেড়েছে সেটা কাজ করছে না, ওটা ছাপতে পারি। একটু বিরতি, তারপর বস বললেন, ওই বদমাইশটাকে রেহাই দিতে খারাপ লাগছে আমার, তবে আপনি যা বলছেন তাতে যুক্তি আছে। ঠিক আছে, এই ইস্যু থেকে বাদ দিন, ওটা পরবর্তী সংখ্যায় দেখা যাবে। কি বলেন? জি। আপনার তাহলে ধারণা সৈয়দ বদরুল দায়ী? সেরকমই লাগছে। তার সেক্রেটারি উঁকি দিলেন। আপনার গাড়ি অপেক্ষা করছে স্যার। তুষারকে বলুন শান্ত সমীর আর মিশা সরোয়ারের জন্যে পিস্তলের পারমিট লাগবে। চেয়ার ছাড়লেন মাহমুদ ভাই। তার সঙ্গে কামরা ছেড়ে বেরিয়ে আসছি। তিনি জানতে চাইলেন, নিশি কেমন আছেন? ভালো। করিডোরে বেরিয়ে এলাম আমরা। শুনলাম কায়েস সাহেবের অফিসে চুরির ঘটনা ঘটেছে। কিছু ফাইল, সিডি ইত্যাদি পাচ্ছে না। হ্যাঁ, কে জানে কোন পাগল এর মধ্যে কিছু আছে। বুঝি না। কায়েস সাহেব পুলিশ না ডাকায় আমি অবাক হয়েছি। পুলিশ কোন কাজটায় আসে ওরা? বুঝলাম, বস সম্ভবত মনে মনে রিহার্সাল দিচ্ছেন প্রেসিডেন্টকে কি বলবেন। তার কাছ থেকে বিদায় নিয়ে পিছিয়ে পড়লাম আমি। হাঁটার গতি বাড়িয়ে এলিভেটরে চড়লেন তিনি, সামনে পেছনে দেহরক্ষীদের নিয়ে। অফিসে ফিরে দেখি আমার ডেস্ক গুছিয়ে রাখছে কাজল। বলল, তিস্তা ভালো আছে, বাড়িতে পাঠিয়ে দিয়েছি। নিশি? ওর দেখাশোনা করার মানুষ আছে। বেশ কাছ থেকে কাজলকে দেখছি আমি।
ধূসর ও সাদা রঙের ড্রেসে দারুণ স্মার্ট আর সুন্দর লাগছে ওকে। ঘন চুল, সিল্কের মতো। এই প্রথম লক্ষ্য করলাম সোনালি রিস্ট ওয়াচ আর সাদা সোনার ব্রেসলেট পরে আছে। হঠাৎ উপলব্ধি করলাম ইদানিং কাজলের অনেক কিছুই খেয়াল করছি আমি, যেমন তার হাসি, স্বভাব, অভ্যাস, পোশাক, দৃষ্টিনন্দন, দেহভঙ্গি, বুদ্ধিদীপ্ত চোখ, সিল্কি চুল ইত্যাদি। পরস্পরের দিকে তাকিয়ে আছি। তারপর কাজল বলল, আসি সমীর ভাই। একটু ইতস্তত করে বললাম, বসো, দিনটা খারাপভাবে শুরু হয়েছে, শোনার মন আছে? ঘাড় একটু চুলকে একটা চেয়ারে বসলো কাজল। খারাপভাবে? সারাদিন কি কি ঘটেছে সংক্ষেপে জানালাম ওকে। কাজল বলল, রাহাত যতনকে আপনি অপেক্ষা করিয়ে রাখছেন না কেন? কিছু সময় তো পেয়েছেনই, আরও কিছুটা পান। ইঙ্গিতে ফোনটা দেখালো। এখনই বলুন, টাকা জোগাড় করতে সময় লাগছে। হাতে সময় পেলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কায়েস আমার পক্ষে না থাকায় আমি কোনো ব্যবস্থা করতে পারবো বলে মনে হয় না। রাহাত যতনের ফাইলটা হয়তো এখনও কায়েস সাহেবের অফিসে আছে। ওটা আমি আপনাকে এনে দিতে পারবো। ওর দিকে তাকিয়ে থাকলাম। মানে? কায়েস সাহেবের সেক্রেটারি সুলতার একবার একটা কাজ করে দিয়েছিলাম, কাজেই সে আমার একটা কাজ করে দেবে। তার কি কাজ করে দিয়েছিলে তুমি? তা জানার দরকার নেই আপনার। রিসিভার তুলে রাহাত যতনের নম্বরে ডায়াল করলাম। যতন সাহেব, আমাদের ছোট্ট লেনদেনটা বাতিল করতে হচ্ছে। দুদিন পর কোনো সমস্যা হবে না, কিন্তু এখন সমস্যা। তাই নাকি? সমস্যা আমারও। যেমন কথা ছিল, আসুন ওই সময়ে বসে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করি। ঠিকানা আগেই পেয়েছেন, কিছু দিলে যুক্তি মানতে উৎসাহ পাওয়া যায়। সুলতাকে নিয়ে আমি লাঞ্চে যাব বলে উঠে পড়ল কাজল। তারপর থেকে দুপুর 1:30টা পর্যন্ত কাজের চাপ এত বাড়ল যে নিজের কথা ভাববার সময় পেলাম না। 2টোর দিকে ব্যাংকে গিয়ে 10,000 টাকা তুললাম। যদিও জানি না এত কম নিতে রাহাত যতন রাজি হবে কিনা। অফিসে ফিরে তাহমিনাকে ফোন করলাম। তিনি জানালেন, নিশি ভালো নেই, ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। ফোন রাখলাম। ভেতরে ঢুকলো কাজল। কাজ হবে। কায়েস সাহেব রাহাত যতনের ফাইল নষ্ট না করে থাকলে সুলতা ওটার ফটোকপি দেবে আমাকে। প্রথম সুযোগেই খুঁজবে সে। মাথা ঝাঁকালাম। তারপর ফোন করলাম সিটি হসপিটালে। জহুর হোসেন এখনও কোমায়। বিকেল 4টের দিকে কাজ থামিয়ে চা খাবো ভাবছি, কাজল জানালো বসের অফিস থেকে তুষার আবিদ এসেছেন। বলতে না বলতে ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন তিনি। তুষারের বয়স 42। তার চোখ দুটো খুদে কালো বোতামের মতো, মুখের কোণে অনন্ত হাসি লেপ্টে আছে। আই সমীর। পা দিয়ে দরজা বন্ধ করলেন। কাছে এসে ডেস্কের উপর একটা কার্টন রাখলেন। সারওয়ার, আর আপনার জন্য আর্মামেন্ট, পিস্তল, পারমিট আর 2 বাক্স বুলেট আছে। আমাকে ভালো করে দেখালেন। পিস্তল হাতে নিয়ে মানুষ মারতে বেরোবেন না সমীর। হো হো করে হাসতে হাসতে বিদায় নিলেন তিনি। কার্টন খুলে 2টো লুগার পিস্তল আর কার্তুজের বাক্স বের করলাম। একসময় গান ক্লাবে ভর্তি হয়েছিলাম, পিস্তল চালাতে ভালোই জানি। আমার অস্ত্রটা চেক করলাম, মেকানিজম ঠিকভাবেই কাজ করছে। তারপর 6 রাউন্ড বুলেট ভরলাম ওটায়, সঙ্গে শোল্ডার হোলস্টারও আছে। পড়লাম
বার কয়েক ড্র করলাম দ্রুত, কোথাও কোনো সমস্যা নেই। ইন্টারকমে কাজল। সুলতা এইমাত্র ফোন করেছিল, রাহাত যতনের ফাইল কোথাও নেই। হেলান দিলাম চেয়ারে। এটার তুমি কোনো অর্থ করতে পারছো কাজল? কায়েস সাহেব আমাকে বললেন যতনের নামে তার কাছে একটা ফাইল ছিল, এখন তিনি চোর আসার মিথ্যে গল্প বানাচ্ছেন। তাকেও কি ব্ল্যাকমেল করা হচ্ছে? যতন কিংবা আর কেউ? আর কেউ কি জানি। আচ্ছা, বিস্ময় বিপণী থেকে আর কারা চুরি করেছিল? জহুরের তথ্য অনুসারে মনিরা বাসার, তারানা কাজী, তাহমিনা খান। এদের কাউকে আমি চিনি না। আপনি? না, কাজলকে মিথ্যে কথা বললাম। হঠাৎ তারানা কাজীর স্বামী জুম্মান কাজীকে সন্দেহ হলো। এই ভদ্রলোক বনানীতে আমাদের পাড়ায় থাকতেন, এখন থাকছেন গুলশানে। শুধু এই দুটো বাড়ি নয়, ঢাকা শহরে আরও অনেক বাড়ি আছে তার। বয়স হবে 50। তারানা কাজী তার থেকে 20 বছরের ছোট। তারানা কাজী চোর হলেও হতে পারেন। বউকে যাতে চোর বলে কেউ চিনতে না পারে, তাই কায়েস সাহেবের পকেট 2 হাতে ভরে দিয়েছেন তিনি। ইন্টারকমে কাজলকে বললাম, আজ রাতে যতনের কাছে যাচ্ছি আমি। ঘড়ি দেখলাম 7:15। আজ তুমি আমার সঙ্গে ডিনার করো কাজল। ধন্যবাদ সমীর ভাই, তবে বাড়িতে আমার কাজ আছে। মনে হলো ওর সঙ্গ আমার খুবই দরকার। হারে থাক কাজ, চলো আবার চান্তারায় যাই। আপনার মনে হয় না স্ত্রীর সঙ্গে দেখা করা উচিত? আমি বাড়িতে থাকব, যতনের সঙ্গে দেখা করার পর আমাকে ফোন দেবেন। তারপর যোগাযোগ কেটে দিল। 8টার দিকে বাড়ি ফিরলাম। মেলিবু এসেছিল, কিচেনটা পরিষ্কার করে গেছে। রাহাত যতনের বাড়ি কাছেই। ভাবলাম তার ওখানে যাবার আগে নিশিকে একবার দেখে আসি। কাছেই যখন, যতনের বাড়িতে আমি হেঁটেই যাব। পিস্তলটা আমাকে আড়ষ্ট করে রেখেছে, ওটা সোফার ওপর রাখলাম। তারপর গাড়ি নিয়ে হাজির হলাম তাহমিনার বাড়িতে। তিনি দরজা খুললেন। এই যে, বউ পেটানো স্বামী হাজির। আমি কিচেনে ব্যস্ত, তুমি সোজা আমার বেডরুমে চলে যাও। বিছানায় নয়, পা গুটিয়ে সোফায় শুয়ে আছে নিশি। গায়ে গরম চাদর, একটা চোখে ব্যান্ডেজ। ভালো চোখটা দিয়ে পাথুরে দৃষ্টিতে তাকালো আমার দিকে। রাহাত যতনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। টাকা মাত্র 10,000 জোগাড় করতে পেরেছি। বাকি টাকার জন্য তোমার গয়না কিংবা গাড়ি বিক্রি করতে হতে পারে। খবরদার! গায়ের চাদর ফেলে দিয়ে সোফায় উঠে বসল নিশি। ভুলেও তুমি আমার গয়না বা গাড়িতে হাত দেবে না, ওগুলো আমার। ওর দিকে তাকিয়ে থাকলাম, ভাবছি আমি কি সত্যি এই মেয়েটিকেই ভালোবেসেছিলাম? ওকে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তুমি হয়তো জেলে যেতেই পছন্দ করবে। ও আচ্ছা আচ্ছা, আমাকে জেলে পাঠিয়ে ওই কাজলা মেয়েটার সঙ্গে মনের আশ মিটিয়ে ঢলাঢলি করতে চাইছো? গাড়ি নিয়ে বাড়ি ফিরে এলাম। গেটের কাছে আমাকে থামালেন আবুল বাশার। তাকে দেখেই আমার মনে পড়ল, জহুরের রিপোর্ট অনুসারে ভদ্রলোকের স্ত্রী মনিরাও বিস্ময় বিপণী থেকে জিনিসপত্র সরিয়েছেন। ভাবলাম বাশারের সঙ্গেও রাহাত যতন দেখা করেছে কিনা। তিনি কি ব্ল্যাকমেলারকে টাকা দিয়েছেন বা দেবেন? আপনাদের নিয়ে যেতে এলাম, বললেন বাশার সাহেব। মনিরা বারবিকিউ। সরি,
থামিয়ে দিলাম তাকে। নিশি ওর মায়ের কাছে গেছে, তিনি অসুস্থ, আর আমাকে সারা রাত কপি দেখতে হবে। হতাশ হলেন বাসার, তবে বললেন, যে মার মার কাট কাট পত্রিকা ছাড়ছেন বাজারে, রাত তো জাগতেই হবে। ঠিক আছে, তাহলে আরেক দিন। ভদ্রলোক বিদায় হলেন। ঘড়ি দেখলাম, 9টা বাজতে 10 মিনিট বাকি থাকতে রাহাত যতনের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। রাস্তার মাথা থেকে 200 গজ দূরে শেষ মাথায় রাহাত যতনের বাড়ি। পা চালিয়ে হাঁটছি, দুপাশের বাড়িঘরে আলো খুব কম। হঠাৎ এক মূর্তির সামনে পড়ে গেলাম। বেরিয়ে এলো গাঢ় ছায়া থেকে গোড়ালির কাছে পিচ্চি আর লোমে ঢাকা স্প্যানিল কুকুর। জুম্মান কাজীকে চিনতে পারলাম। আমি লম্বা, স্বাস্থ্যবান। জুম্মান কাজীকে এলাকার শেঠ বলা হয়। প্রায় সাদিক মাহমুদের মতোই ধনী তিনি। তার প্রাইভেট গাড়ির সংখ্যা 1 ডজন। নামটাম আছে, তবে বিশেষ জনপ্রিয় নন। থেমে ভালো করে দেখলেন আমাকে। চোখে মুখে গদগদ একটা ভাব ফুটল। হ্যালো সমীর, এদিকে আপনি কি করছেন? মুখে অমায়িক হাসি। হাঁটতে হাঁটতে বিকট এক সমস্যার সমাধান খুঁজছি, বললাম। ভাবছি এই লোকের সঙ্গে দেখা হওয়া ভালো লক্ষণ নয়। আপনি? আমি আমি কিছু করছি না, স্রেফ কুকুরটাকে ব্যায়াম করাচ্ছি। কিনেছে তারা না, কিন্তু সব কাজ করতে হচ্ছে আমাকে। বেসুরো গলায় হাসতে হাসতে আমাকে পাশ কাটালেন তিনি। তার পিঠের দিকে তাকিয়ে থাকলাম। কাকতালীয়। প্রথমে আবুল বাশার, এখন জুম্মান কাজী। জহুর হোসেনের তথ্য, দুজনের স্ত্রী বিস্ময় বিপণী থেকে চুরি করছিলেন। ভাবলাম, জুম্মান কাজী কোথায় গিয়েছিলেন? রাহাত যতনের বাড়িতে নয় তো? সাবধানে হাঁটছি, ভয় ভয় আছি হাবার না কারো সঙ্গে দেখা হয়ে যায়। যতনের দোতলা বাড়ি দৃষ্টিপথে চলে এলো। গোটা বাড়ি অন্ধকার, শুধু নিচতলার একটা কামরায় হলুদ পর্দা লাগানো জানলার ভেতর আলো জ্বলছে। গেট খোলার সময় ক্যাচ ক্যাচ আওয়াজ হলো। সরু পথ ধরে হেঁটে বারান্দায় উঠে বেল বাজালাম। বেল বাজল, থেমেও গেল। আমার হাতের তালু ঘামছে। নিজেকে জিজ্ঞেস করলাম, এত ভয় পাচ্ছি কেন? উত্তর পেলাম, একজন ব্ল্যাকমেলারের কাছে আসা উচিত হয়নি। তাকে টাকা দেয়া বিরাট অন্যায় কাজ হয়ে যাচ্ছে। কিন্তু বিকল্প হলো পুলিশের কাছে যাওয়া। সুপার মোকাম্মেলের বিরুদ্ধে লেখাটা ছাপছি না বটে, কিন্তু তারপরও পুলিশের কাছে যাওয়াটা নিশির জন্যে অত্যন্ত বিপজ্জনক। বিপজ্জনক আমার জন্যেও। এই চুরির কাহিনী সাদিক মাহমুদের কানে উঠতে পারে। তা ওঠা মাত্র আমার কেরিয়ার বলে কিচ্ছু থাকবে না। চারপাশে তাকালাম, কেউ আমাকে লক্ষ্য করছে না তো? দ্বিতীয়বার বেল বাজিয়েও যখন সাড়া পেলাম না, খানিক ইতস্তত করে দরজার নবটা ধরলাম, ঠেলা দিলাম একটু। পুরো দরজা হাঁ হয়ে খুলে গেল। ওখানে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আছি। ছোট্ট বসার ঘর, কিন্তু খালি। আলো জ্বলছে পাশের ঘরে, এখানে আলো খুব কম। ভেতরে ঢুকলাম, ডাকলাম, রাহাত যতন। লোকটা কি বিবাহিত? বউ জানে সে ব্ল্যাকমেলার, নাকি বাড়িতে একা থাকে? বার কয়েক ডেকেও যখন সাড়া পেলাম না, আরেক দরজা দিয়ে ভেতরে উঁকি দিলাম। এটা একটা বেডরুম, তবে সিঙ্গেল একটা সোফাও আছে, টিভি আছে, বন্ধ। রাহাত যতন আমার দিকে মুখ করে সোফাটায় বসে, হাত দুটো হাতলে। তার নীল শার্টের সামনে আর সাদাটে ট্রাউজারে রক্ত লেগে লাল হয়ে আছে। পায়ের কাছেও রক্ত দেখছি। ছোট্ট পুকুর,
তাতে বিশ্রাম নিচ্ছে তার একটা পা। ঠোঁট দুটো ভেতর দিকে সেধিয়ে গেছে, ইঁদুরের মতো দাঁত বেরিয়ে পড়ায় ঘৃণায় খেঁকানো আর ভয়ে কাতর দেখাচ্ছে তার চেহারা। চোখ দুটো কঠিন দৃষ্টিতে দেখছে আমাকে, মরা চোখ, কিন্তু তারপরেও ঘৃণা ছড়াচ্ছে। আমি আতঙ্কে পঙ্গু, তাকিয়ে আছি তার দিকে। আমাকে ঝাঁকি দিয়ে গেল ফোনের বেল। চারিদিকে চোখ বোলাতে রাহাত যতনের পাশের টেবিলে মোবাইলটা পড়ে থাকতে দেখলাম। স্থির হয়ে তাকিয়ে আছে ওটার দিকে। একটু পর থামল বেল। এতক্ষণে আমার পালাবার কথা মনে হলো। দ্রুত দরজার দিকে এগোচ্ছি। 3 পা হাঁটতেই কাণ্ডজ্ঞান কিংবা চিন্তা শক্তি ফিরে এলো। দাঁড়িয়ে পড়লাম। রাহাত যতন খুন হয়েছে, কেউ তাকে গুলি করেছে কিংবা ছুরি মেরেছে। সে যাদের ব্ল্যাকমেল করছিল, কাজটা তাদের কারো? ফিল্মগুলো এখনো বাড়িতে আছে নাকি খুনি সঙ্গে করে নিয়ে গেছে? তল্লাশি চালিয়ে আমার দেখা উচিত নয়? খুঁজে পাই কিনা? ওগুলো পুলিশের হাতে পড়লে সংশ্লিষ্ট প্রতিটি স্ত্রীর বিরুদ্ধে মামলা হবে। হকাট্ট সাক্ষ্য দেবে ওই ফিল্ম। ছবিতে দেখা যাবে তারা চুরি করছে। পুলিশ তদন্ত করবে যারা চোর তাদের স্বামীদের কাছে রাহাত যতন গিয়েছিল কিনা। হঠাৎ উপলব্ধি করলাম, এই মার্ডার কেসে আমি 1 নম্বর সন্দেহভাজন। জেরা করা হলে জুম্মান কাজী জানাবেন আমাকে রাহাত যতনের বাড়ির দিকে হেঁটে যেতে দেখেছেন তিনি। আমার মোটিভ ছিল। আর জুম্মান কাজী রাত প্রায় 10টার দিকে কুকুর নিয়ে এদিকে কি করতে এসেছিলেন তিনি? এই ব্যক্তিও রাহাত যতনকে খুন করতে পারেন। মুখে যতই অমায়িক হাসি ধরে রাখুন, তুখোড় এবং অতিমাত্রায় সফল একজন ব্যবসায়ী, নিশ্চয় নির্দয় বটেন। স্ত্রীর মান মর্যাদা রক্ষা করার জন্যে রাহাত যতনের মতো একটা ইতর প্রাণীকে মেরে ফেলতে হাত বা বুক তার না কাঁপারই কথা। তল্লাশি চালানো উচিত, কিন্তু তাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেতে পারে। এখন যদি এখানে কেউ আমাকে দেখে। দরজার দিকে পা বাড়াবো, ক্যাচ ক্যাচ করে গেট খুলল কেউ। বোকার মতো দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। তারপর বেল বাজল। বেডরুম থেকে সিঁড়ির ধাপ দেখা যাচ্ছে, সেদিকে এগোচ্ছি। নারী কণ্ঠ শুনতে পেলাম, যতন ভাই। সিঁড়ি বেয়ে উঠছি, দরজা খুলে গেল। বসার ঘরে আলো খুব কম। একটা নারী মূর্তি দেখতে পেলাম, বেডরুমে ঢুকছে। যতন ভাই, আপনি কই? দম বন্ধ করে আছি। বেডরুমে ঢোকার মুখে ঝাঁকি খেয়ে স্থির হয়ে গেল নারী মূর্তি। ও আমার আল্লাহ রে, খুন খুন! মহিলাকে হাত ব্যাগ হাতড়াতে দেখছি আমি। নিশ্চয় পুলিশকে ফোন করা হবে। সিঁড়িটা তার পেছন দিকে। আমিও শব্দ না করে নিচে নামছি। বসার ঘরের মেঝেতে পা দিলাম, সারা শরীর কাঁপছে। দরজা দিয়ে বেরিয়ে আসছি, শুনতে পেলাম মহিলা বলছেন, গুলশান টানানি 20/20 ক/খ কাকতাল রোড, এখানে মানুষ খুন হয়েছে। বসার ঘর থেকে বেরিয়ে এসে রুমাল দিয়ে দরজার নব মুছলাম। মুছতে হলো গেটও। তারপর প্রায় ছুটতে ছুটতে ফিরে এলাম নিজের বাড়িতে। পথে কারোর সঙ্গে দেখা হয়নি। হাত কাঁপছে। চাবি বের করে সদর দরজার তালায় ঢোকালাম। তালা ঘুরছে না। আবার চেষ্টা করলাম। তারপর তালা থেকে চাবি বের করে নিয়ে হাতল ঘোরালাম। এবার দরজা খুলল। অন্ধকার ড্রয়িং রুমে ঢোকার সময় ব্যাপারটা মনে থাকলো না যে আমি দরজায় তালা লাগাতে ভুলে গিয়েছিলাম। সদর দরজা বন্ধ করার সময় সাইরেন বাজিয়ে একটা পুলিশ কারকে ছুটে যেতে দেখলাম। গুলশান এলাকা বলে কথা, সঙ্গে সঙ্গে সাড়া দেয় পুলিশ।
বেডরুমে বসেছি, মাথা ঠান্ডা রেখে চিন্তা করছি। রাহাত যতন খুন হয়েছে। এক মহিলা খবর দিয়েছে পুলিশকে। এখন কি ঘটতে পারে? পুলিশি তল্লাশিতে ফিল্মগুলো পাওয়া যাবে। নিশি আর আমি, জুম্মান কাজী আর তারানা কাজী, আবুল বাশার আর মনিরা বাশার এবং এরকম আরও কিছু দম্পতি ফ্যাসাদে পড়ে যাবে। পুলিশ জানবে আমাদের স্ত্রীরা চোর, তাই ব্ল্যাকমেলিংয়ের শিকার। তারা এখানে খুনের মোটিভ দেখতে পাবে। আমাদের সবাইকে চেক করা হবে। যদি জানা যায় খুনের সময় রাহাত যতনের বাড়ির কাছাকাছি ছিলেন জুম্মান কাজী, সঙ্গে সঙ্গে সম্ভাব্য খুনি হিসেবে সন্দেহ করা হবে তাকে। তিনি আমাকে দেখেছেন, কাজেই আমাকেও তালিকায় রাখা হবে। যদি জুম্মান কাজী তার মুখ খোলেন, যদি আমি মুখ খুলি, দেখা যাচ্ছে আমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত জুম্মান কাজীর মুখ বন্ধ করা। সময় নেই, ফোনের বোতাম টিপছি। জি বলুন সমীর। সাবধানে শুনুন কাজী সাহেব, আমার কাছে তথ্য আছে। বিস্ময় বিপণী থেকে আপনার স্ত্রী এটা সেটা চুরি করছিলেন। হ্যাঁ, একই কাজ করছিলেন আমার স্ত্রীও। আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমার ধারণা আপনাকেও। আজ আমি রাহাত যতনকে টাকা দিতে গিয়েছিলাম। গিয়ে দেখি তাকে খুন করা হয়েছে। তার বাড়ির কাছে আপনি আমাকে দেখেছেন, আমিও আপনাকে দেখেছি। পুলিশি তদন্ত শুরু হবে। আমার প্রস্তাব, আজ রাতে আমি আপনাকে দেখিনি, আপনিও আমাকে দেখেননি। দীর্ঘ নীরবতা। তারপর জুম্মান কাজী বললেন, হ্যাঁ, আমি এর মধ্যে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছি। আমি আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেননি, ঠিক? হ্যাঁ। তাহলে সে কথাই রইল। বলে ফোন কেটে দিলেন তিনি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এত সহজে এরকম কঠিন সমস্যার সমাধান হয়ে গেল। এবারে নিশি, এটা টেলিফোনে সারা যাবে না, ওর সঙ্গে আমাকে দেখা করতে হবে। চেয়ার ছেড়ে উঠছি, পিস্তল আর হোলস্টারটা সোফার উপর পড়ে থাকতে দেখলাম। ওগুলো নিয়ে আমার ডেস্কের দেরাজে রেখে দিলাম। বেল বাজাতে তাহমিনা খান দরজা খুলে দিলেন। নিশ্চয় কোনো ভালো খবর সমীরুল? না। তার পিছু নিয়ে বেডরুমে ঢুকলাম। নিশি এখনো সোফায় শুয়ে আমার দিকে ঠান্ডা ও বৈরী চোখে তাকালো। চুপ করে আছো কেন? তোমরা কথা বলো। কামরা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তাহমিনা। তুমি থাকো মিনা আপা, এর সঙ্গে হয়তো তুমিও জড়িয়ে আছো। গুরু নিতম্ব নিয়ে ধপাস করে একটা চেয়ারে বসলেন তাহমিনা। সত্যি? কি ঘটেছে এবং কি রকম বিপদে পড়ার আশঙ্কা আছে সংক্ষেপে জানালাম ওদেরকে। দেখলাম নিশির চেহারা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, মুখের রং বিবর্ণ। যাক, অন্তত জানোয়ারটাকে তোমার আর টাকা দিতে হবে না। হঠাৎ করে বিস্ফোরিত হলো নিশি। আমি একটা অভিশপ্ত মেয়ে, আমার মরে যাওয়া উচিত। তা না হলে এরকম একটা পশুর সঙ্গে কেন আমার বিয়ে হবে? এই চুপ চুপ, লোকজন শুনবে যে। নিশি না আমার লক্ষ্মী বোন। শোন, ঝামেলা পাকিয়ে সমাধানে যেতে পারবি না। তুই কি চাস সেটাই হলো আসল কথা। ডিভোর্স নিবি? তুমি আবার জিজ্ঞেস করছো? দাঁতে দাঁত চাপল নিশি। আমার দিকে তাকালেন তাহমিনা। তুমিও তো তাই চাও নাকি? 3 বছর
নরক যন্ত্রণা ভোগ করছি। এই সুযোগ আমি ছাড়ব কেন? হ্যাঁ। ভেরি গুড। কোথাও কোনো সমস্যা নেই? পারলে আমরা আজই নিশির মায়ের কাছে গাজীপুরে চলে যাব। ওখান থেকে কাগজপত্র চালাচালি হবে। কাপড় চোপড়ের কথা তোকে ভাবতে হবে না, সমীর কিছু পাঠিয়ে দেবে। ও নিশ্চয় কিছু টাকাও তোকে দেবে। যদি না দেয়, আমি তো আছি। নিশি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাহাত যতনের টাকাটা টেবিলে রেখে দরজার দিকে এগোলাম আমি। নিশি কিছু না বলায় স্বস্তি বোধ করলাম। বাড়ি ফিরে ফোন করলাম কাজলকে। এত তাড়াতাড়ি ফোন ধরল, মনে হলো ওটার দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। তুমি আমার সঙ্গে কোথাও দেখা করতে পারবে? কিছু জটিলতা দেখা দিয়েছে। আমার কাছে আসতে পারবে? জিজ্ঞেস করল কাজল। উত্তরের অপেক্ষায় না থেকে নিজের ঠিকানা বলে গেল। 20 মিনিট লাগবে। দরজার দিকে এগোচ্ছি, ফোন বাজল। মিশা সারওয়ার। সমীর ভাই, ভারপ্রাপ্ত মেয়রের এস্টিমেট পেয়েছি, মানে ওগুলোর ফটোকপি। আর কিছু লাগবে না, এটাই তার 12টা বাজিয়ে দেবে। আমি অন্য কজন ঠিকাদারের এস্টিমেটও পেয়েছি, তাতে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা কম দরে দরপত্র জমা দিয়েছিলেন তারা। চমৎকার, কাল ওগুলো নিয়ে বসবো আমরা। তোমার পিস্তল আর পিস্তলের পারমিট পেয়েছি। হেসে উঠল মিশা সারওয়ার। কাল দেখা হচ্ছে সমীর ভাই। হ্যাঁ। লাইন কেটে দিলাম আমি। দরজার দিকে পা বাড়িয়ে আবার আমি দাঁড়িয়ে পড়লাম। পিস্তল ছাড়া যাব কেন? অস্ত্র চেয়েছি, অস্ত্র দেওয়া হয়েছে। এখন যদি ওটাকে বাড়িতে রেখে বাইরে গিয়ে বিপদে পড়ি, মানুষ আমাকে গর্ধব ভাববে। দেরাজ থেকে বের করে ডেস্কের উপর রাখলাম। হোলস্টার পরছি। কাজটা শেষ হলো, এবার হোলস্টারে পিস্তল পরছি। হঠাৎ আমার নাকে গান পাউডারের গন্ধ ঢুকল। অত্যন্ত স্পর্শকাতর নাক আমার। আমি এমন সব গন্ধ পাই যেগুলো অনেক লোক পায় না। গান ব্যারেল নাকের কাছে তুললাম। কিছু সময় আগে এই পিস্তল থেকে গুলি করা হয়েছে। ওটার দিকে এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বের করে আনলাম ম্যাগাজিন। পরীক্ষা করে দেখি, ম্যাগাজিনে মাত্র 5টা গুলি রয়েছে। ওখানে দাঁড়িয়ে সারা শরীরে বরফের স্পর্শ পাচ্ছি। এই পিস্তল থেকে গুলি করা হয়েছে। ইজেক্ট হওয়া কার্তুজটা কি রাহাত যতনের ঘরের মেঝেতে পড়ে আছে? দশতলা ফ্ল্যাটের দরজা খুলে গেল। কাজলকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম আমি। মোর্চেরঙা পাজামা পরেছে ও, পায়ে এমব্রয়ডারি করা স্যান্ডেল। সাজানো পরিপাটি বড় একটা কামরায় ঢুকেছি। আরও সমস্যা সমীর ভাই? দরজা বন্ধ করে বলল কাজল। ওর দিকে তাকালাম। এখানে আমার আসা উচিত হয়নি, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে হবে আমাকে। কাজেই তোমার চেয়ে ভালো আর কাকে পাবো? বসুন, তারপর বলুন আমাকে। কাজল, নিশি ডিভোর্স চাইছে। বিয়েটা ভেঙে যাচ্ছে। দুঃখিত, কিন্তু আপনি আগে বসুন সমীর ভাই। আমার সামনে থেকে সরে গেল কাজল। যে চেয়ারটা আমাকে দেখালো সেটা থেকে 1 কি 1.5 গজ দূরের একটা চেয়ারে বসলো। এটাই জটিলতা নাকি আরও কিছু আছে? বসলাম আমি। যা যা ঘটছে সব ওকে বললাম। শেষ করলাম পিস্তলের প্রসঙ্গ টেনে। যতই অবিশ্বাস্য শোনাক, এটা সত্যি যে
কেউ একজন আমার পিস্তল চুরি করেছিল, ওটা দিয়ে খুন করেছে রাহাত যতনকে, তারপর আবার আমার ফ্ল্যাটে রেখে গেছে। কাজে তুমি বুঝতে পারছো আমি বিকট একটা জ্যামে পড়ে গেছি। কিন্তু আপনি জানেন না রাহাত যতনকে গুলি করা হয়েছে? সে তো ছুরি খেয়েও মারা গিয়ে থাকতে পারে। পিস্তলটা থেকে গুলি করা হয়েছে, রাহাত যতন মারা গেছে। আমার পিস্তল দিয়ে আর কাকে গুলি করা হতে পারে? মাথা ঝাঁকালো কাজল। হ্যাঁ, ঠিক আছে, ধরা যাক আপনার পিস্তলের গুলিতে মারা গেছেন তিনি। ওর শান্ত আর নরম কণ্ঠস্বর আমার উত্তেজিত নার্ভে প্রশান্তির প্রলেপ মাখিয়ে দিচ্ছে। আসুন, আমরা যা জানি সেটার আলোয় ব্যাপারটাকে দেখি। জহুর ভাইয়ের রিপোর্ট থেকে আমরা জেনেছি বাশার সাহেব ও জুম্মন সাহেবের রাহাত যতনকে সরিয়ে দেওয়ার মোটিভ আছে। বলছেন সদর দরজায় তালা দেওয়া ছিল না, বলছেন আপনার বাড়ির সামনে বাশার সাহেব ঘুরঘুর করছিলেন। হতে পারে আপনার খোঁজে ভেতরে ঢুকে পড়েন তিনি, পিস্তলটা দেখতে পেয়ে তুলে নেন। ধরুন রাহাত যতনের ওখানে গিয়ে খুন করেন তাকে, আপনি যখন নিশি ভাবির সঙ্গে কথা বলছিলেন, তারপর ফিরে এসে পিস্তলটা আবার ওখানে রেখে দেন। জুম্মান কাজীও ঠিক এই কাজটা করে থাকতে পারেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পুলিশ বিশ্বাস করবে? স্থির হয়ে বসে থাকলো কাজল, দুহাতে হাঁটু দুটো শক্ত করে ধরে রেখেছে। তারপর বলল, পিস্তলটা আপনাকে কোথাও ফেলে দিতে হবে, তারপর পুলিশকে রিপোর্ট করতে হবে হারিয়ে গেছে। ওটা আপনার সঙ্গে? হ্যাঁ। এখন ফেলবেন কিভাবে? কোথায় ফেলবেন? এক সেকেন্ড চিন্তা করলাম। লেকে না, ডাস্টবিনে ফেলবো। হ্যাঁ, সেটাই ভালো। দিন ওটা আমাকে, আমি ফেলি। আপনি বাড়ি চলে যান সমীর ভাই। না, তা সম্ভব নয়। এর মধ্যে তোমাকে আমি জড়াতে পারি না। সমীর ভাই, কাজটা আমার জন্য সহজ, আপনি করতে গেলে কেউ দেখে ফেলতে পারে। কাল অফিসে যাবার পথে একটা প্যাকেটে ফেলে যাব ডাস্টবিনে, ওটা পিস্তল থাকবে। আপনার বাড়ি থেকে বেশ অনেক দূরে। আপনার জন্য এটুকু যদি করতে না পারি। না কাজল। হেসে উঠল কাজল। ঠিক আছে, আপনি ওটা ব্যবস্থা করুন। জানি পুরুষদের হিরো হতে হবে, কিন্তু খুব সাবধানে সমীর ভাই, কেমন? জানি কাজলকে আমি ভালোবেসে ফেলেছি। আমার বিপদ এভাবে শেয়ার করছে, ভালোবাসা ছাড়াও কৃতজ্ঞতা অনুভব করলাম। কাজল, আমি অবশ্যই হিরো নই। আমি স্ট্র্যাপ খুলে হোলস্টারটা টেবিলে রাখলাম পিস্তল সহ। আমি তোমাকে। প্লিজ না, এখন নয়। কাজলের গলায় একটু হলেও ঝাঁঝ। পিস্তলটা রেখে যান, আমি ওটার ব্যবস্থা করব। এবার বাড়ি যান। কড়া কিছু নেবেন না, হুইস্কি না, পারলে ঘুমের ওষুধও না। কাজলের দেখা দেখি চেয়ার ছাড়লাম আমি। এই ব্যাপারটা মিটে গেলে তোমার আর আমার বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে? আগে এই বিপদ থেকে উদ্ধার পাই আমরা, তারপর। হেঁটে গিয়ে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো কাজল। ফেরার পথে সারাক্ষণ মন খারাপ হয়ে থাকলো। কাজলকে আমার বলা উচিত ছিল ওকে আমি ভালোবাসি, তবে এও ঠিক যে এখন তা বলার সময় নয়। বিপদের কথা ফিরে এলো মনে,
সিদ্ধান্ত নিলাম পুলিশকে এখনই পিস্তল হারানোর কথা বলাটা বোকামি হয়ে যাবে, সেটা সকালে দেখা যাবে। কিন্তু ঘটনা অন্যভাবে ঘটতে যাচ্ছে। বাড়ি ফিরে গ্যারেজে গাড়ি রাখতে গিয়ে দেখি ওটার সামনে পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ড তরপাতে শুরু করলো। গাড়ি থেকে নেমে গ্যারেজের দরজা খুলছি, পুলিশ কার থেকে এক বৃষস্কন্ধ নামলেন। চিনি তাকে, এসআই মালিক। এডিটর সাহেব, হ্যালো, একটু কথা বলতে চেয়েছিলাম। বেশ, তো আমি গাড়িটা আগে রাখি। 2 মিনিট পর এসআই মালিককে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলাম। ইতিমধ্যে স্নায়ুর বেদম লাফানো নিয়ন্ত্রণে এনে ফেলেছি। আলো জেলে ডেস্কের পিছনে বসলাম। আমার সামনে দাঁড়িয়ে আছেন এসআই। কি ব্যাপার এসআই সাহেব? অফিসারের চঞ্চল চোখ ঘরের দামি দামি ফার্নিচার দেখছে। আপনার পিস্তলের নম্বর LLB 4559 আর পারমিট নম্বর GD 75550 জিজ্ঞেস করলেন। আমাকে দেখছেন। পিস্তল একটা আছে এসআই সাহেব, নম্বর তো বলতে পারবো না। দেরাজ থেকে পারমিট বের করে দিলাম। নেড়েচেড়ে দেখলেন, তারপর ডেস্কে রেখে দিলেন। কোথায় সেটা? গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে। ওটা আমি একবার দেখতে চাই। কেন? কেন জানার দরকার নেই, নিয়ে আসুন ওটা। পরস্পরের দিকে তাকিয়ে থাকলাম আমরা। আপনার সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে? জিজ্ঞেস করলাম। হাসলেন এসআই। না, তবে আনতে পারবো। ব্যাপারটা কি নিয়ে আমাকে বলতে হবে। আমার দিকে অপলক তাকিয়ে থাকলেন অফিসার। তার চোখ বরফের টুকরো। তারপর পকেট থেকে বের করে আমার সামনে ডেস্কের ওপর একটা কার্তুজের খোল রাখলেন। চেহারায় কোনো ভাব না রেখে বললাম, কি বুঝবো? রাহাত যতনের নাম শুনেছেন কখনো? বিস্ময় বিপণীর ম্যানেজার। মাথা ঝাঁকালেন এসআই মালিক। হ্যাঁ, কেউ একজন তাকে গুলি করে মেরেছে। এই খোল আমি তার ঘরের মেঝেতে পেয়েছি, যেখানে তার লাশ পাওয়া গেছে। কার্তুজের খোলটা তুলে নিয়ে আঙুলে ধরে ঘোরাচ্ছি। এটাকে এভিডেন্স বলে না? হ্যাঁ। পকেট থেকে রুমাল বের করে সাবধানে মুছলাম খোলটা। তারপর রুমালটা ধরা অবস্থায় ডেস্কে নামিয়ে রাখলাম। আপনার জিনিস, আপনাকে ফেরত দিলাম। আপনি ওটা রেখে দিন, প্রেজেন্ট করলাম। এক মুহূর্ত চুপ করে থেকে আবার বললেন, যতন মিয়া চলে গেছে, ভালো হয়েছে। তার মুখে গম্ভীর হাসি ফুটল। কাজটা যদি এখনো করে না থাকেন, এখনই সেরে ফেলুন। কি কাজ? ভ্রু কোঁচকালাম। পিস্তলটা ফেলে দিয়ে থানাকে জানান ওটা চুরি হয়ে গেছে। ওই হারামখোরকে গুলি করে বহু মানুষের কঠিন উপকার করেছেন আপনি, এডিটর সাহেব। কেন আপনার মনে হলো আমি তাকে গুলি করেছি? কার্তুজের ওই খোল দেখে। ওটা নতুন ইস্যু। আপনি প্রথম বাক্সটা পেয়েছেন। আমাকে এ ধরনের খুঁটিনাটি জিনিসের খোঁজ খবর রাখতে হয়। তারপরও এটা দেখে বলা যায় না খুনটা আমি করেছি, সত্যি যদি যতন মিয়া মারা গিয়ে থাকেন। কথাটা আপনি বিচারককে বলে দেখবেন। ঘুরে দরজার দিকে হাঁটা ধরলেন অফিসার মালিক। থামলেন, তারপর বললেন, সাবধান কিন্তু,
ইন্সপেক্টর বনি রিয়াজ এই কেস তদন্ত করছেন। আমি কাউকে খুন করিনি। সেটা ভালো তো। প্রমাণ দেখিয়ে বনি রিয়াজকে যদি বিশ্বাস করাতে পারেন। দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন মালিক, আমি ডাকলাম, এসআই মালিক, আপনি একটা কথা বললেন, ওই হারামখোরকে গুলি করে বহু মানুষের কঠিন উপকার করেছেন আপনি। বহু মানুষের মধ্যে আপনিও কি একজন? বেশি বুদ্ধির পরিচয় দিতে যাওয়াটা আপনার জন্যে ঠিক হবে না এডিটর সাহেব। আপনার এখনো বিপদে পড়ার আশঙ্কা আছে। চলে গেলেন তিনি। অনড় বসে থাকলাম। একসময় কার্তুজের খালি খোল ডেস্ক থেকে তুলে পকেটে রাখলাম। মনে পড়ল, কাদেরুল কায়েস আমাকে বলেছিলেন এসআই মালিক নিজের স্ত্রী বলতে একেবারে অজ্ঞান। মহিলা কি বিস্ময় বিপণী থেকে জিনিস সরাচ্ছিলেন এবং রাহাত যতন ওদেরকেও ব্ল্যাকমেল করছিল? ইন্সপেক্টর বনি রিয়াজের কথাও ভাবছি। উচ্চাকাঙ্ক্ষী, চতুর অফিসার। তিনি যদি ব্ল্যাকমেল ফিল্ম পেয়ে যান, সত্যিকার বিপদে পড়ে যাব আমি। তবে সেরকম বিপদে জুমান কাজী, আবুল বাশার এবং সম্ভবত এসআই মালিকও পড়বেন। ওর গলার আওয়াজ শুনতে ভালো লাগবে আমার, তাই ফোন করলাম কাজলকে। সংযোগ পাওয়া গেল না। কিচেনে ঢুকে গ্যাসে আগুন দিলাম। বড় একটা আংটায় আটকে আগুনে ধরে রাখলাম কার্তুজের খোলটা। একসময় পুড়ে ছাই হয়ে গেল ওটা। ড্রয়িং রুমে ফিরে এসে আবার কাজলের নম্বর টিপলাম। সংযোগ দেওয়া সম্ভব নয়। সোফায় বসে ঘামছি আর সিগারেট ধরাচ্ছি। আধ ঘন্টা পর আবার ওকে ফোন দিলাম। হ্যাঁ। ওর গলার আওয়াজ যেন হাতে ইঞ্জেকশন বিঁধল। আমি তোমাকে পাবার চেষ্টা করছিলাম কাজল। আমি এখন না, কাল অফিসে। কাজলের গলায় চাপা উত্তেজনা। সব ঠিক আছে। কি বোঝাতে চাইছি নিশ্চয়ই ধরতে পারছেন। এইমাত্র বাইরে থেকে ঘরে ফিরলাম। সব ঠিক আছে। লাইন কেটে দিল। বড় করে শ্বাস নিলাম। বাইরে গিয়ে পিস্তলটা ফেলে দিয়ে এসেছে কাজল। সিলিংয়ের দিকে চোখ রেখে চিন্তা করছি। লম্বা রাতটা নিঃসঙ্গ কাটাতে হবে। শেষ হল শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায় দ্বিতীয় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।